আজকে আলোচনা করব বায়ুর ক্ষয়কার্য সম্পর্কে। দেখো, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসেবে নদী ও হিমবাহ যেমন ভূমিকা রয়েছে, ঠিক সেরকমই বায়ুর ভূমিকাও গুরুত্বপূর্ণ। তবে বায়ুর যে কার্য রয়েছে তা নদী থেকে কম, কিন্তু হিমবাহের থেকে বেশি কাজ করে। তবে যে সমস্ত অঞ্চল শুষ্ক অর্থাৎ বৃষ্টিহীন, সে সমস্ত অঞ্চলে বায়ু সর্বাধিক পরিমাণে কাজ করে। এছাড়াও মরুভূমি অঞ্চল ও সমুদ্র উপকূল অঞ্চলেও বায়ুর কার্য লক্ষ্য করা যায়। আচ্ছা, প্রথমে বলি মরুভূমি অঞ্চল বলতে কি বোঝায়। মরুভূমি অঞ্চল হলো সেই সমস্ত অঞ্চল যেখানে দীর্ঘকাল ধরে বৃষ্টিপাত 25 সেন্টিমিটারের কম। এটা মরুভূমি অঞ্চলের বৈশিষ্ট্য। তাছাড়াও মরুভূমি অঞ্চলের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন গাছপালা থাকবে না এবং সেই স্থানে মানুষ বসবাস করতে পারে না। তো এই অঞ্চলটি হলো মরুভূমি অঞ্চল। এই তিনটা মোটামুটি মরুভূমি অঞ্চলের বৈশিষ্ট্য। আর এই মরুভূমি সংলগ্ন যে সমস্ত অঞ্চলে গাছপালা রয়েছে আর গড় বৃষ্টিপাত 25 থেকে 50 সেন্টিমিটার এবং চাষ করা যায়, সেই অঞ্চলটিকে বলা হয় মরুপ্রায় অঞ্চল। আর সমুদ্র উপকূল বলতে বোঝায় সমুদ্রের পাশের অঞ্চলটিকে। মরুভূমি, মরুপ্রায় ও সমুদ্র উপকূল মেনলি এই তিন জায়গাতেই বায়ুর কার্য লক্ষ্য করা যায়, যে কথাটা তোমাদের আমি প্রথমেই বললাম। এবার কেন এই অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য পায়? তো দেখো, মরু অঞ্চল উন্মুক্ত থাকার কারণে কি হচ্ছে, এখানে কোনো রকম পাহাড় পর্বত থাকে না। সে কারণে কি হচ্ছে, বায়ু বাধাপ্রাপ্ত হয় না, বায়ু সহজেই বইতে পারে। আর এছাড়াও কি হয়, গাছপালা না থাকার কারণে, দেখো যখন গাছপালা থাকবে না একটি জায়গাতে, তখন কি হবে, গাছপালা মেনলি কি করে, গাছের শেকড়গুলো মাটিকে শক্ত করে ধরে আগলে রাখে। তখন সেই ক্ষেত্রে মাটি বহন করতে পারে না। আর যদি মনে করো কোনো বড় গাছপালা না থাকে, তখন সেক্ষেত্রে গাছের মধ্যেও বাধাপ্রাপ্ত হয় না, তখন বায়ু প্রবাহ সেজন্য সেই কারণে বইতে পারে। তো এই জন্যও একটা কারণ যে বায়ু এখানে ক্ষয়কার্য করে। এছাড়াও বৃষ্টিহীন অবস্থা হওয়ায় কি হয়, যেই অঞ্চলে মনে করো দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, সেই অঞ্চলে কি হচ্ছে, বালিগুলো পাউডারের মতন আলগা থাকে। তো এই যে আলগা থাকা বালিগুলো, এগুলো কি হচ্ছে, যখন বায়ু প্রবাহ হচ্ছে তখন ইজিলি বহন করে নিয়ে যাওয়া সম্ভব। বায়ু প্রবাহের সময় বায়ুতে থাকা বিভিন্ন যে কণাগুলো রয়েছে, যেমন মনে করো কোয়ার্টজ, তারপরে সিলিকা, এই ধরনের কণাগুলো কি করে, ক্ষয় করতে সাহায্য করে। এবার মরুভূমির দুটি ভাগ রয়েছে। মরুভূমির দুটি ভাগ কি কি? একটা হলো উষ্ণ মরুভূমি আর একটা হলো শীতল বা নাতিশীতোষ্ণ মরুভূমি। এখানে একটু তোমরা জানবে, উষ্ণ মরুভূমির মধ্যে বৃহত্তম মরুভূমি হলো সাহারা। এছাড়াও রয়েছে থর, আটাকামা, কালাহারি ইত্যাদি। আর নাতিশীতোষ্ণ মরুভূমি কোনগুলো? নাতিশীতোষ্ণ মরুভূমির মধ্যে সবথেকে বৃহত্তম হলো গোবি, এশিয়ার বৃহত্তম মরুভূমি গোবি। এছাড়াও প্যাটাগোনিয়া, তাকলামান, এগুলোও রয়েছে। নদী হিমবাহের যেমন ক্ষয়কার্যের বিভিন্ন পদ্ধতি ছিল, এক্ষেত্রেও বায়ুর ক্ষয়কার্যতেও এরকম পদ্ধতি রয়েছে। এবার জানবো সেগুলো কি কি। যেমন অবঘর্ষ, ঘর্ষণ, আর একটা হলো অপসারণ, ক্ষয়। দেখো, অবঘর্ষটা কি? বায়ুর সাথে যখন বিভিন্ন কণা, আগেই বললাম যেমন মনে করো কোয়ার্টজ, ফেলসপার, সিলিকা, এগুলো থাকে, এগুলো কি করছে, ভূপৃষ্ঠে থাকা কোনো ভূমিরূপে এসে ধাক্কা খাচ্ছে। আর এগুলোর ধাক্কার কারণে কি হচ্ছে, সেই ভূমিরূপটাতে আঁচড় কাটা দাগ বা কোনো রকমের গর্তের সৃষ্টি হচ্ছে। তখন তাকে বলা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। এরপর রয়েছে ঘর্ষণ ক্ষয়। দেখো, ঘর্ষণ ক্ষয়টা কি? যখন ভূপৃষ্ঠে থাকা বিভিন্ন নুড়ি প্রস্তরখণ্ড বায়ুর প্রভাবে একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। মনে করো যখন বায়ুটা প্রবাহ হচ্ছে, তখন বালির মধ্যে থাকা যে নুড়ি প্রস্তরখণ্ড এগুলো যা আছে, এগুলো কি হচ্ছে, একে অপরের সঙ্গে ধাক্কা লেগে যাচ্ছে। ধাক্কা লেগে গিয়ে কি হচ্ছে, পুনরায় বালিকণায় পরিণত হচ্ছে। তখন সেটাকে বলা হয় হলো ঘর্ষণ ক্ষয়, একটা ঘর্ষণের সৃষ্টি হচ্ছে। এরপর দেখো অপসারণ ক্ষয়। হাওয়ার ফলে কি হচ্ছে, যখন এক স্থানের বালি অন্য অঞ্চলে গিয়ে পড়ছে। মনে করো আগে একটা অঞ্চলে যে বালিগুলো রয়েছে, সেই অঞ্চলগুলো কি হচ্ছে, হাওয়ার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গাতে গিয়ে পড়ছে। তখন তাকে বলা হয় অপসারণ ক্ষয়। আজকের ক্লাসে এই পর্যন্তই। পরের দিনের ক্লাসে আমি আলোচনা করব বায়ুর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলি গড়ে উঠেছে সেটা নিয়ে।